জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, আমাদের সঙ্গে আছেন জি9 সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। আজকে এই 2 শিক্ষার্থী মৃত্যুর আগে বিবৃতি দিয়েছে মাইলস্টোনের তদন্ত কমিটি। বলা হয়েছে দুর্ঘটনায় মাইলস্টোনের মোট 18 শিক্ষার্থী সহ 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক প্রাণ হারিয়েছে। তো মাইলস্টোনের হিসাব অনুযায়ী মোট 22 জন। আর বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে 31 জন, আইএসপিআর মঙ্গলবার বলেছে 31 জন। মাইলস্টোন কর্তৃপক্ষ এটিও জানিয়েছে যে 3 শিক্ষার্থী সহ 5 জন নিখোঁজ বলে বলেছে আর কি মাইলস্টোন কর্তৃপক্ষ। এখনও সরকারের তরফ থেকে আসলে ঠিকঠাক তালিকা হলো না কেন? কারণ 3টা সংস্থা আমরা দিচ্ছি, 3টা প্রতিষ্ঠান 3 রকম সংখ্যা দিচ্ছে। তার মধ্যে তো এক ধরনের অভিযোগ ছিল, অভিযোগই বলেন গুজবই বলেন, যে আসলে মৃতদেহ সরানো হচ্ছে। যখন সংখ্যাটা পরিষ্কারভাবে জানা যায় না, এসব সন্দেহ তো আসলে মানুষের মনে দানা বাঁধতেই পারে নাকি? জি, দানা বাঁধতে পারে, সত্য। এবং আপনি গুজবটা যেটা বলছেন সেটা যে পর্যায়ে ছড়িয়েছে সেই পর্যায়ে কিন্তু সংখ্যার এই যে কনফিউশনের কথাটা আপনি বলছেন, সেই পর্যায়ে সংখ্যার কনফিউশনের কোনো জায়গা আসলে ছিল না। সুতরাং আর কনফিউশনের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা খুব সুনির্দিষ্ট কারণও আছে। এটা একটা হচ্ছে যে শুরুর দিন থেকে বলা হচ্ছিল যে সিএমএইচে কিছু বডি আছে, 6টার কথা বলা হচ্ছে এসপিআর থেকে, যে সেগুলি আনআইডেন্টিফাইড। মুশকিলটা ওই জায়গাতে হয়ে আসা জন্য আপনার 3টা বডি যে কমপ্লিট বডি সেটা আনআইডেন্টিফাইড, সেগুলির ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। তাইলে আরও যে 3টা বডি হিসেবে ধারণা করা হচ্ছিল সেটাকে বেসিক্যালি 8টা কাউন্ট করা হয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে না এখনও একটাই বডি কিনা নাকি একাধিক বডি। সুতরাং এই 8টা হিসেবে এটার স্যাম্পল এখন পর্যন্ত নেওয়া হয়েছে। মানে স্বজনদের যাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, আমার ডানে বামে দুজনই ডাক্তার, ওনারা ভালো বুঝবেন, তো সেই ডিএনএ স্যাম্পল দিয়ে ওই হিসাবটা কমপ্লিটলি আসা পর্যন্ত আসলে বোঝা যাবে ওখানে কয়জনের মরদেহ আছে সেটা। এর বাহিরে গিয়ে আপনি যেটা বলছেন যে মাইলস্টোন স্কুলের যেই 22টা, তারা বেসিক্যালি 22টা দিয়ে বিবৃতি যখন দিয়েছে, তারপরে 2 জন আরও মারা গেছে, তাদের হিসাবটা যদি তারা পরে আপডেট করে সেটা হয়তো 24 হবে। সেই জায়গা থেকে হিসাব করলে, আর মাইলস্টোন স্কুলে কিন্তু আবার ওই যে পাইলট এবং একজন যে ইলেকট্রিশিয়ান মারা গেছে, তারা সেটা তাদের হিসাবে রাখেনি, তাদের মানে স্কুলের শিক্ষার্থী বা শিক্ষক নয় সেই বিবেচনায়। তো এটা মিলে এখন পর্যন্ত 31ই। কিন্তু ওই যে কনফিউশনটা, যেটা বডি অথবা বডি পার্ট, সেটা কিন্তু ডিএনএ স্যাম্পল, এটা টেস্ট রিপোর্ট আসার আগ পর্যন্ত ওই জায়গাটা কনফিউশন দূর করা একটু কঠিনই। তার মানে আপনি বলছেন এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ওই ঘটনায় 31 জন, যদি সরকারি হিসাব আমি ধরি। মাইলস্টোনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। কেন সরানো হলো? কেউ কি বলেছিল পোস্ট ডিলিট করো, না হলে সমস্যা হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ আবারও। দেখুন, সরকারের মানে অনেকগুলি পজিশনে অনেক মানুষ তো নানান রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে। তো আপনার এমনিতেই দেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে নানান সময়ে প্রধানমন্ত্রী বা এখন তো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক ধরনের কল থাকে। এইটা আমাদের ব্যুরোক্রেসির একটা নর্মাল প্র্যাকটিস। ওই জায়গা থেকেই, ব্যুরোক্রেটিক প্রসেস থেকেই এই জিনিসটা তারা ইনিশিয়েট করেছে। তারা ইমিডিয়েটলি হয়তো ওই জিনিসগুলি বিবেচনা করেনি। এখানে যে পরিমাণ, এখানে ঘটনাটা যত বড়, আর আমি যদি মানে ফিনান্সিয়াল সাপোর্টের কথা বলি, সেই জায়গায় কিন্তু অত বড় আপনি কাকে সাপোর্ট দিবেন, কেনই বা দিবেন? সরকারের ত্রাণ তহবিলকে এই টাকাটুকু নেই, যদি এই ফ্যামিলিগুলিকে, এই অল্প কিছু ফ্যামিলিকে কম্পেনসেট করার দরকার হয়, সেটা আছে। এটা আমি মনে করি একটা
মানে যদি খুব ট্রুলি বলি এটা ব্যুরোক্রেসির একটা ফল্ট ছিল এবং ইমিডিয়েটলি আফটার যে এটা চিফ অ্যাডভাইজারের নজরে এসেছে ওনার নির্দেশে সেটা বলা হয়েছে যে এটা দরকার নেই, এটা সরিয়ে ফেলা। এই সরকারের ব্যুরোক্রেসির আসলে মানে আর কি ফল্ট হয়, মানে সরকার যখন ভুল হয় ভোগান্তি হয় জনগণের। সমালোচনার মুখে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। আমরা দেখলাম সচিবালয়ে 21শে জুলাই শিক্ষার্থীরা গেট ভেঙে ঢুকলো। মানে নানান ধরনের অব্যবস্থাপনার ফলেই কিনা আমি জানি না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরে স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকারের পদক্ষেপগুলো ঠিক ছিল কিনা এমন প্রশ্ন সাংবাদিকরা যখন করেন তাকে, তিনি বলেন কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু ঘাটতি ছিল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? তাদের অভিজ্ঞতা। অনভিজ্ঞ লোকেরাই বেশি আছেন, তাদের অভিজ্ঞতার অভাব। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল, যেমন আমরা, আমাদের সঙ্গে কথা বলা, পরামর্শ নেওয়া, মাঝে মধ্যে কথা বলা, এই বিষয়গুলোতে তারা একটু পিছিয়ে। এবং লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেছেন স্বল্পদক্ষ বা অনেকটাই অদক্ষ এমন একটা সরকারের অধীনে থাকার দুঃখ গত 1 বছরে মোকাবেলা করতে হয়েছে। সরকারের অদক্ষতা দক্ষতা নিয়ে সরকার আসলে কি ভাবছে? দেখুন, সরকার শুরু থেকেই বলে আসছে যে এই সরকারের যারা দায়িত্ব পেয়েছেন বা সরকারের যারা পারফর্ম করছেন নানান পজিশনে, তারা কেউই আসলে এই কাজগুলির জন্য অভিজ্ঞ নয়। এটা খুব ট্রু। এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন সেটাও সত্য। এখন আরেকটা জিনিস উনি যেটা যোগ করেছেন সঙ্গে, যে একটা ইগো কাজ করে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে, এইটা উনি ওনার জায়গা থেকে হয়তো বলতে পারেন, কিন্তু এটা আমার কাছে পরিষ্কার না। কারণ আমি দেখি সরকার নানান ইস্যুতেই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে ফর্মালি তো মিটিং হয়, বিভিন্ন সময় আপনারাও দেখেন, ইনফর্মালি অনেক সময় অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়। সুতরাং হ্যাঁ, এটা হয়তো উনি যেটা বলেছেন, সরকার আরও বেশি যদি পলিটিক্যাল পার্টিগুলিকে আরও স্টেক হোল্ডার হিসেবে তাদের সঙ্গে আরও গভীর সম্পর্ক থাকলে হয়তো ভালো হতো। সেটার আবার নানান ধরনের মুসিবত আছে। আসলে হয় কি, আমাদের এখানে যেই এন্টায়ার ব্যবস্থাটা যেই জায়গা থেকে সরকার যাত্রা শুরু করেছে, সেই জায়গা থেকে যেই রকম একটা ব্যবস্থা ইমিডিয়েটলি প্রয়োজন ছিল, সেটা আমরা শুরুতেই মিস করে গেছি। সেই মিস করার ক্ষেত্রে কিন্তু এই সরকারের দায় নয়। সেই মিস করার সামগ্রিকভাবে আমি যদি বলি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার মিলেই আমরা একটা ভুল করেছি হয়তো। সুতরাং আমাদেরকে একটা হচ্ছে, আপনি যদি শূন্য থেকে শুরু করেন ফাইন, কিন্তু আপনি শূন্য উইথ মানে হিউজ নাম্বার অফ গার্বেজেস, আপনি এত আবর্জনা নিয়ে শুরু করেছেন, এটা ক্লিন করা আবার সেটা শূন্য থেকে শুরু করা। সুতরাং বলা যায় আমরা মাইনাস থেকে শুরু করেছি। ওই বাস্তবতায় অনেকগুলি দুর্বলতা মানুষের সামনে প্রতিফলিত হয়েছে। সরকার নানান সময়ে নানান সিদ্ধান্ত নিয়েছে, সেটা অভিজ্ঞতার কারণে হতে পারে যে সেটা ঠিক হয়নি। মানুষের রিয়াকশন, মানুষের বক্তব্য মন্তব্য এর প্রেক্ষিতে কারেকশনের জায়গা হয়েছে। এখন কখনো কখনো আমরা এটাও দেখেছি, মানুষকে যে রেসপন্স করা, মানুষের মতের প্রতি সম্মান করা, সেটাও বিপদ হয়েছে কখনো, সেটার জন্য সমালোচনা হচ্ছে। এরকম করে যখন কথা বলে তখন আমার আসলে মনে পড়ে দেবপ্রিয় ভট্টাচার্যের কথাটা, যে এত নিষ্পাপ সরকার দেখেননি। আপনি যেভাবে সরল স্বীকারোক্তি দিচ্ছেন, আমারও মনে হচ্ছে এত নিষ্পাপ সরকার লইয়া আমরা কি করিব। আসছি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ। রাজনৈতিক নেতারা হাসপাতালে ওই ভিড়ের মধ্যে মাইলস্টোনের ঘটনায় পুড়ে যাওয়া রোগীদের দেখতে গেলেন। তারা গেলে তো আসলে একা যান না, তারা তাদের বিশাল বহর নিয়ে, দলবল নিয়ে যান। সাংবাদিক নেতা ও তার দল, উৎসুক জনতা মিলে যে ভিড় তৈরি হইল ওই সময়ে, এইসব রাজনৈতিক কালচার চর্চা করাটা ওই সময় কি খুব জরুরি ছিল? আপনি একজন চিকিৎসক, আবার বিএনপির সাথেও আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, দুই দিক থেকে একটু বলেন না প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনি যেটা বলেছেন এটা মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলা হয়, রোগীর স্বার্থে এরকম আহত রোগীদের বেলায় ভিড় না জমানোর পরামর্শ চিকিৎসকদের পক্ষ থেকে সবসময় থাকে এবং সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা এবং যে ব্যাড কালচার, তার অংশ হিসেবে আমাদের এখানে দেখবেন যে সার্জারির রোগী, গুরুতর সার্জারি হচ্ছে, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গিয়ে ভিড় জমায়। দেখতে গেলে এক বিন্দু লাভ হয় না, উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তারপরও যায়। মনে করে না গেলে কি মনে করবে। ঠিক একইভাবে রাজনৈতিক কালচারটা এমনভাবে এখানে একটা
একটা বাজে কালচার তৈরি হয়ে গেছে, যে রাজনৈতিক দলগুলো না গেলে এটা নিয়ে সমালোচনা ওঠে যে এরকম ঘটনা ঘটেছে, ওনারা কোনো রকম সহযোগিতা এগিয়ে যাননি। কাউকে রক্ত দিতে যেতে হয়, কাউকে খাবার দিতে দেওয়ার জন্য যায়, কেউ এদের এগিয়ে দেয়, সহযোগিতা করার মনোভাব নিয়েই যায়। কিন্তু ওই সহযোগিতা করবার জন্য সব পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও একটা প্রতিযোগিতার মতো তৈরি হয়, ফলে একটা ভিড় তৈরি হয়। এটা কার্যত এই চিকিৎসাকে ব্যাহত করে। ফলে এটা উচিত আমার মনে হয় রাজনৈতিক দলের পক্ষ থেকেই আহ্বান করা যে যদি কেউ নেতৃস্থানীয় কেউ পরিদর্শনে যান, সেটা ভেরি লিমিটেড, একা বা দুজন এরকম চিকিৎসকদের পরামর্শ নিয়ে গেলেন এবং অন্যদেরকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, যারা রোগীর কাছে না, রোগীর স্বজনদের কাছ থেকে জানা যে কোনো রকম হেল্প দরকার কিনা, আপনার রোগীর রক্ত লাগবে কিনা, রক্তের ব্যবস্থা করা, বা কারো চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই, তার ওষুধ কিনতে হবে, সেই ক্ষেত্রে সহযোগিতা করা। যারা সত্যি সত্যি মানবিক উদ্দেশ্য নিয়ে যান সেটাও কিন্তু রাখতে হবে, কিন্তু এইরকম চিকিৎসা কার্যক্রম ব্যাহত করে নয়। এখন একটু এই প্রশ্নটা আমি আরেকবার করি, মানে আমি যেহেতু শেষ প্রশ্নটা করেছি, বিএনপির সাথেও যেহেতু আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বিএনপি মহাসচিব নিজেই যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকারের পদক্ষেপগুলো ঠিক ছিল কিনা, তিনি বললেন যে সমস্যা হচ্ছে যে ইগো কাজ করে, এবং তিনি বললেন রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারি ছিল তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে, কিন্তু তাকেই তো আমরা দেখলাম হসপিটালে দলবল নিয়ে যেতে। না, এইখানে একটা জিনিস কি আমি আপনাকে বলি যে বিএনপি যখন এই দুর্ঘটনাটা ঘটে, ওই সময় বিএনপি মহাসচিব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের একটা অনুষ্ঠানে ছিলেন। তারেক রহমান ওইখানে প্রধান অতিথি ছিলেন এবং এই দুর্ঘটনার খবর পেয়ে সে অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত করা হয়। মহাসচিব নিজে ওইখানে বক্তব্য রাখেননি, না রেখে ওইখান থেকে উনি একা বেরিয়ে গেছেন, আয়োজকরা পর্যন্ত বুঝতে পারেনি তিনি বেরিয়ে গেছেন। তাকে বক্তৃতার জন্য যখন ডাকা হয় তখন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেন যে উনি আহতদের ওইখানে গেছেন। তার মানে কতটা নীরবে তিনি বেরিয়ে গেছেন। এখন এইসব দলে হয় কি, নেতা যখন যায় তাকে কেন্দ্র করে অনেকে ভিড়ে যায় পিছনে পেছনে, এইটা চাইলেই তাৎক্ষণিকভাবে সরানো খুব সহজ নয়। তবে এটা ভবিষ্যতে উচিত হবে ওনাদের খুব কড়া বার্তা দেয়া যে চিকিৎসকের পরামর্শের বাইরে কেউ যেন ভিড় না জমায়। জি, আব্দুল নূর তুষার, গত কয়েকটা দিন কেমন গিয়েছে বাংলাদেশে সেটা আসলে নতুন করে বলবার কিছু নেই। আমার ধারণা অভিভাবকরা রাতে ঘুমোতে পারেননি, তার মধ্যে নানান ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ইনফরমেশন, সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ একটা অস্থির সময় পার করেছে। এত অস্থিরতার মধ্যে আমরা দেখলাম যে সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক প্রসঙ্গ চলে আসলো। অনেকে বলছে এই পোশাকের নির্দেশনাটি, এই যে ঘটনা ঘটেছে মাইলস্টোনের ঘটনা, সেটাকে একটা চাপা দেওয়ার আসলে মানে পলিসি কিনা বা টেন্ডেন্সি কিনা। আমরা আগেও দেখেছি কোন একটা বড় ঘটনা ঘটলে আরেকটি ঘটনাকে দিয়ে সেটাকে এক ধরনের চাপা দেওয়ার চেষ্টা করা হয়। আপনি এরকম কোনো টেন্ডেন্সি দেখেন কিনা? অনেকেই যেটা দেখছে, বা এই পুরো ঘটনাটি আসলে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিসের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ? আমরা তো একটা বিষাদময় সময়ের ভেতর দিয়ে যাচ্ছি এবং এই বিষাদ আমাদের কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটি একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা কোথায় ঘটবে, কখন ঘটবে, এটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এবং এর ক্ষয়ক্ষতি কি হবে এটাও আগে থেকে তো বোঝা সম্ভব না। এই ঘটনাটি যেটি ঘটেছে সেটি মর্মান্তিক, এবং এই ঘটনার পেছনের কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে এখানে অনেকের দায় আছে। কিন্তু যে জায়গাটিতে মানুষের সন্দেহ, এই সন্দেহের প্রবণতাটা তৈরি হয়েছে দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের ভেতর দিয়ে। আমরা বহু বছর ধরে দেখে আসছি যে আগের সরকারও যখন ছিলেন তারা এই কাজগুলি করতেন। একটা ঘটনা আসলে তারা আরেকটা ঘটনা তৈরি করতেন। আপনার নিশ্চয়ই একটা সাপের কথা মনে আছে, কি যেন একটা সাপ, কি ছিল সেই সাপটা? সায়ন্ত পাওয়া যেত সবখানে, কোবরা, কি কোবরা যেন? রাসেল ভাইপার। হ্যাঁ, তো এই রাসেল ভাইপার কোথায় এখন? বাংলাদেশের সব জায়গায় রাসেল ভাইপার উঠে যাচ্ছিল, ড্রেনে, চুলায়, মানে সব জায়গায়, বাথরুমের কমোডে, রাজশাহীতে, রংপুরে, ফেনীতে, হ্যাঁ রাসেল ভাইপার। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে রাসেল ভাইপার কি কোনোখান থেকে আসতে পারে কিনা। তো এই যে রাসেল ভাইপারের যে ব্যাপারটা, এটা কিন্তু মানুষের মনে ঢুকে গিয়েছে এবং মানুষ মনে করে যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা সরকার ঘটায়, কারণ সরকার যদি কোনো কিছুতে বিব্রত হয় তাহলে সেই বিব্রত অবস্থা থেকে দূর করার জন্য এটা একটা সরকারি প্রক্রিয়া। এখন ধরেন বহু বিষয়ে কিন্তু আমরা সরকারকে বিশ্বাস করি না। যেমন ঈদের ছুটিতে যখন আমরা বাড়িতে যাই, সরকার যতই বলুক অনেক ব্যবস্থা নিয়েছে, আমরা ভয় থাকি যে
আমরা বাড়িতে যেতে পারবো না, সরকার আসলে কোনোদিন পারে নাই, এরকম ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বললে আমরা বুঝি যে সরকার বাজার কন্ট্রোল করতে পারবে না, কারণ আমাদের অভিজ্ঞতা সেটা বলে না। একইভাবে এইবারও যে গুজব ছড়িয়েছে বা যে ধারণাটি মানুষ করেছেন এইটা সত্য না মিথ্যা এটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে বলে এবং এইবারও এরকম একটা অদ্ভুত নির্দেশ জারি হওয়ার পরে মানুষের মনে এটা এক ধরনের পুরনো বিশ্বাস আবার জাগ্রত হয়েছে যে না একই রকম চলছে। এটা আপনি মানুষকেও দোষ দিতে পারবেন না আর সরকারকেও বলতে পারবেন না যে সরকার এটা করেছে, কিন্তু এইরকম নির্দেশ জারি হলে মানুষ এইটাই ভাববে। আমি আপনার কাছে আসছি, আমি আর একটু স্পেসিফিক ভাবে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলি। সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে। এর আগে এক নির্দেশনায় নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক লেগিংস পরা বাদ দিতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। ছেলেদের জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল। তো 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিভীষিকাময় দুর্ঘটনার পর 22শে জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে রাত 3টায়। সেটাও প্রবল সমালোচনার মুখে আবার পরিবর্তন করা হয়েছে আর কি। স্থগিতের ঘোষণাটা প্রবল সমালোচনার মুখেই স্থগিত করা হয়। দেবপ্রিয় ভট্টাচার্যের যে কথাটা আমি বলছিলাম যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি দেখিনি, আপনার চোখে এই সরকার কতখানি নিষ্পাপ? সরকার তো পাপ করে না, কারণ সরকার তো কোনো ব্যক্তি না, ব্যক্তি সমষ্টি। পাপ আসলে ব্যক্তিগত বিষয়, সমষ্টিগত পাপ হয় না, সমষ্টিগত অপরাধ হয়। তো পাপ হচ্ছে একটা রিলিজিয়াস ব্যাপার। পাপ আমরা করি আসলে যদি রিলিজিয়াস কোনো কিছু আমরা না মানি, আর অপরাধ হচ্ছে আমরা যদি আমাদের আইন কানুন এবং নৈতিকতার যে জায়গাগুলি আছে সেগুলি না মানি। সব পাপই অপরাধ, কিন্তু সব অপরাধ পাপ না। তো আশা করি দর্শকরা সেটা বুঝতে পারবে আমি কি বলেছি। কিন্তু যে ঘটনাটি আপনি বলেছেন, এই যে আদেশটা জারি করা হয়েছে, আদেশটার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে এবং এই আদেশটার কিন্তু একটা পেছনে দেখার বা একটু বিশ্লেষণ করার জায়গা আছে। আপনি চিন্তা করেন এই আদেশটা কেউ না কেউ তো জারি করেছে এবং সেটা তো বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকেই হয়েছে। তার মানে মেয়েদেরকে এই ধরনের চোখে দেখেন এবং পুরুষ সহকর্মীদেরকে এই ধরনের চোখে দেখেন এমন একদল লোক বাংলাদেশ ব্যাংকের মধ্যে আছেন যারা এরকম একটা নির্দেশ লিখতে পারেন। এবং তারপর এটা প্রত্যাহার যখন করা হয়েছে, বলা হয়েছে গভর্নর সাহেব এটাতে অত্যন্ত রুষ্ট হয়েছেন। তার মানে গভর্নর সাহেব জানেনও না যে তার দলবলের মধ্যে এরকম লোক আছেন যারা শালীন অশালীন হাতার দৈর্ঘ্য, কাপড়ের কোয়ালিটি এবং পোশাকের বিবরণী সেইটা দিয়ে মানুষজনের শালীনতা এবং অশালীনতাকে জাজ করেন। আমি আপনাকে দুইটা উদাহরণ বলি। একটা হচ্ছে গ্যাবার্ডিন। গ্যাবার্ডিন কিন্তু একটা খুবই দামি পোশাক এবং গ্যাবার্ডিন ব্যবহার করা শুরু হয়েছিল ব্রিটিশ আর্মিতে এবং এটা ডিজাইন করেছিলেন ওই যে প্রেসার সচিবের যে মাফলার বারবারি, এই বারবারি এই গ্যাবার্ডিন দিয়ে ব্রিটিশ আর্মির জন্য পোশাক তৈরি করত। এর কারণ হচ্ছে গ্যাবার্ডিন ওয়াটার রেজিস্ট্যান্ট। এবং যখন জর্জ ম্যালোরি নামে একজন অভিযাত্রী এভারেস্টে উঠেছিলেন, উনি গ্যাবার্ডিনের কাপড় পরে উঠেছিলেন, কারণ এটা খানিকটা তাপরোধক। এটার মধ্যে উল এবং কটন দুইটা ব্যবহার করে এটাকে বানানো হয়। ফলে গ্যাবার্ডিন একটা দামি জিনিস। তো বাংলাদেশ ব্যাংক তো আসলে অনেক চুরি টুরি হয়েছে, তারপরে তারা ব্যাংক ট্যাঙ্ক চুরি করতে দিয়েছেন, তারপরে তারা এনবিএফআই লুট করতে দিয়েছেন। সম্ভবত তারা ভেবেছেন যে তাদের কর্মচারীরা যদি এরকম একটা দামি কাপড় দিয়ে পোশাক পরে সেটা ঠিক ভদ্রচিত হবে না। কিন্তু ব্রিটিশ এটিকেট এবং ব্রিটিশ পোশাক এবং ব্রিটিশ আর্মির পোশাক আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, গ্যাবার্ডিনের একটা অত্যন্ত পশ পোশাক। তো তারা সেই কাপড় পরতে নিষেধ করেছেন। তারপরে নিষেধ করেছেন জিন্স পরতে, এবং জিন্স এবং গ্যাবার্ডিনকে তারা একটু অশালীন ভেবেছেন পুরুষদের জন্য, আর মেয়েদের জন্য বলেছেন লেগিংস না পরতে, এবং ওখানেও জিন্সের নিষেধ আছে। হাতার দৈর্ঘ্য, প্রশ্ন হচ্ছে যে শালীন এবং অশালীন এই দুইটা শব্দ কিন্তু আসলে এক ধরনের পারসেপশন বা এক ধরনের জাজমেন্টাল বিষয়। এটার কোনো সীমারেখা নাই। কোনটা শালীন এবং কোনটা অশালীন এটা কে নির্ধারণ করবে? আমার চোখ এবং আমার মন নির্ধারণ করে যে কোনটা শালীন এবং কোনটা অশালীন। আপনি এখন যদি হেঁটে বাংলাদেশ ব্যাংকে ঢোকেন, আমার ধারণা এখন আপনাকে কেউ বলে দেবে আপনি অশালীন, কারণ এই পোশাক তাদের পছন্দ হচ্ছে না। এই যে পছন্দ অপছন্দ দিয়ে কিছুকে জাজ করা এবং তারপরে লিখে দেওয়া, যদি কেউ এটা ভঙ্গ করেন এইটাকে ধরে নেওয়া হবে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সরকারি চাকরির কোন বিধানে লেখা আছে শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে কাপড়ের কোয়ালিটিটা সুতি নাকি কটন নাকি উল সেটা দিয়ে শৃঙ্খলা ভঙ্গ হবে? আমার পয়সা না থাকলেও আমাকে কিন্তু একটা দামি কাপড় কিনতে হবে, অথবা পয়সা থাকলেও আমাকে সস্তা কাপড় পরতে হবে। আরও মজার ব্যাপার আছে, ওনারা হিজাব কেমন হবে এটাও বলে দিয়েছেন। সাধারণ কাপড়ের হিজাব করতে হবে। হিজাব কে কিভাবে করবে এটা তো তার নিজস্ব সিদ্ধান্ত। হিজাবও ওনারা ঠিক করে দেবেন কে কিভাবে করবে। তো ওনাদের এখন আসলে শুধু বাকি ছিল অন্তর্বাসটা ঠিক করে দেওয়া, বাকি সব তারা ঠিক করে দিয়েছেন।
ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের পোশাক নির্দিষ্ট করে দেওয়ার রীতি আছে, আমরা দেখি ইন্টারন্যাশনালিও করে দেওয়া হয়, হ্যাঁ ড্রেস কোড থাকতেই পারে, তবে নারীরা ছোট হাতা ছোট দৈর্ঘ্যের পোশাক লেগিংস এবং পুরুষরা জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরে অফিসে আসতে পারবেন না, এমন নির্দেশনায় আসলে আপনি কোনো ক্রিয়েটিভিটি দেখেন কিনা? এটা ক্রিয়েটিভিটি দেখি না, এটা তাদের একটা মাইন্ডসেটের বিষয় আছে। বাংলাদেশের যে রাজনীতির মেরুকরণ এবং প্রশাসনের সব জায়গায় রাজনীতির যে নতুন ধারার উদ্ভব হচ্ছে তার অংশ হয়ে থাকতে পারে এটা একটা ট্রায়াল, আমার মনে হয় পলিটিক্যাল ট্রায়ালও হতে পারে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে, সেখানে নারীর স্বাধীনতা কতখানি থাকবে, তার পোশাকের স্বাধীনতা কতখানি থাকবে, এটা কিন্তু বারবার এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু যেই সরকারের মধ্যে সরকার পরিচালনায় যারা আছেন তারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করেন, নারীর পোশাক নিয়ে তারা এইরকম মানসিকতা ধারণ করেন না, সেই রকম অবস্থায় খুব আধুনিক মনের মানুষ যাদের আমি ব্যক্তিগতভাবে আমরা চিনি এবং 3 জন নারী উপদেষ্টা যারা আছেন তারাও কিন্তু যথেষ্ট আপগ্রেড এবং পোশাকের বেলায় তারাও এতটা এইরকম ধরাবাঁধার নিয়মের মধ্যে মানেন বা চলেন, এটা আমরা কখনো দেখিনি। সেই ক্ষেত্রে এই যে এরকম একটা ঘটনা ঘটলো, এটা সরকারের তাদের মধ্যে যে শৈথিল্য, তাদেরকে যে কেউ মানে খুব একটা তোয়াক্কা করে না তার একটা উদাহরণ, অথবা সরকারের কোনো অংশ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে কিনা। একদিকে এলজিবিটি আর বারবারন্ত নিয়ে কেউ প্রশ্ন তুলছেন, আর একদিকে আবার ওইরকম নারীর পোশাক নিয়ে প্রশ্ন তুলছেন, তো এইরকম বৈপরীত্য চলছে। আপনি আগে ফয়েজ ভাইকে একটা প্রশ্ন যা করেছিলেন দেখেন, সেইখানেও এই যে বারবার সিদ্ধান্ত নিয়ে উইথড্র করে, এটা নিয়ে এখন অনেকে মজা করছেন যে আগে সরকারের ভয়ে জনতা ফেসবুকে পোস্ট দিয়ে বা কোনো কিছু দিয়ে প্রকাশ করে সেটা উইথড্র করে নিতে বাধ্য হতো, এখন সরকার জনতার ভয়ে উইথড্র করতে বাধ্য হচ্ছে। এটা একটা ডেভেলপমেন্ট হিসেবে আপনি দেখতে পারেন যে সরকার এই ভয়টা পাচ্ছে, কিন্তু এই দিকে আপনি ট্রোল করে এই ভয়ের কথা বলেন আর যাই করেন, এটা যে সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সরকার কতটা দুর্বল হলে, কতটা অনভিজ্ঞ হলে, কতটা ফ্লেক্সিবিলিটি, মানে ফ্লেক্সিবল পজিটিভ অর্থে না যে আমি একটা দোদুল্যমানতা এটা করলাম, একটু পরে কেউ বলল না এটা ঠিক হয়নি, তারপর সরিয়ে নিলাম। এইটা ভুল স্বীকার করা যেমন ভালো, কিন্তু বারবার ভুল করলে এবং স্বীকার করতে হলে সেটা তাদের দুর্বলতা এবং অযোগ্যতা, অদক্ষতা এবং অদূরদর্শিতার প্রমাণ করে। সুতরাং এটা একটা সরকারের জন্য মোটেই ভালো লক্ষণ নয়। জি, ফয়েজ আহমদ, সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি সরিয়ে ফেলা হলো। এর আগে আমি বলেছি যে প্রধান উপদেষ্টার সাহায্য চেয়ে বার্তাটি সেটি সরিয়ে ফেলা হলো। রাত 3টা বেজে গেল, আসলে পরদিন পরীক্ষা হবে কিনা এমন বিভীষিকাময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটার পর পরদিন পরীক্ষা হবে কিনা সেইটা সিদ্ধান্ত নিতে নিতে রাত 3টা বেজে যায়। সরকারকে কে আসলে নিয়ন্ত্রণ করছে? কারণ লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেছেন এই প্রথম ফেসবুকের দিকে তাকে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম এবং জনতুষ্টিবাদের কাছে বারবার আত্মসমর্পিত হতে দেখলাম। সমাজ জুড়ে বিপজ্জনকভাবে সুনামির মতো একটি দক্ষিণপন্থী মনোভাবের বিস্তার ঘটেছে, ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে মব সহিংসতা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি তাহলে সরকারকে নিয়ন্ত্রণ করছে? সরকারকে, আচ্ছা আমি আপনার এই পয়েন্টে আসার আগে একটু বলি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের ওই অর্ডার নিয়ে যেটা বলেছেন, অর্ডারের বিস্তারিত ওনারা যে আলাপ করেছেন আমি সেটাতে যাব না, শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্টে কথা বলি। সেটা হচ্ছে যে ওই অর্ডারকে দিয়ে যে বিমান দুর্ঘটনার ট্র্যাজেডি, সেটাকে মানে আমরা আগে যেটাতে অভ্যস্ত ছিলাম সব কিছুতে ইস্যু ডাইভার্ট করা, সেরকম কিনা। আমি প্রথমত মনে করি যে এই সরকারের মধ্যে ওই লেভেলে স্মার্ট কোনো লোক নাই যে কোনো ঘটনা ঘটলে এটাকে কীভাবে ডাইভার্ট করে ফেলা যায়, ইমিডিয়েটলি বসে একটা সিআরআই থাকবে, একটা গবেষণা সেল বসে অন্য ইস্যু নিয়ে আসবে, নাই। আর সেকেন্ড থিং, যেহেতু আমি গভর্নমেন্টের পিআরের সঙ্গেই কাজ করি, আমি মনে করি এটা পিআর ডিজাস্টার। যদি কেউ এরকম করতে চেষ্টা করে তাহলে আপনি একটা ঘটনাকে ঢাকতে গিয়ে আপনি দুটো সমালোচনার জায়গা তৈরি করলেন। একটা তো হচ্ছে আপনার যে ঘটনা ঘটেছে সেটা সমালোচনা, আরেকটা হচ্ছে যেটা দিয়ে ঢাকার চেষ্টা করছেন সেটা সমালোচনা, এবং থার্ড একটি যোগ হচ্ছে এটা দিয়ে ওটা ঢাকার চেষ্টা করার সমালোচনা। সুতরাং এই কাজটি কোনো বুদ্ধিমান লোক, সরকারের মধ্যে থাকা মানুষ, এটা দিয়ে ওটা ঢাকার চেষ্টা করা মানে হচ্ছে আরও আসলে দুটো জিনিসকে সামনে নিয়ে এসে সরকারকেই আরও বিপদের দিকে ঠেলে দেওয়া, সেটা নয়। আরেকটা হচ্ছে ফেসবুক বা নানান পরিসরে সরকার চালায় কিনা বলছেন, না, অনেক ক্ষেত্রে হয় কি, আলতাফ পারভেজ বলেছেন, জি, অনেক ক্ষেত্রে হয় কি, সরকার তো গণমাধ্যমে চোখ রাখে,
আপনি নিকোলাপা যখন আপনার শো শুরু করেন দেখা যায় অনেক সময় আপনি ফেসবুকের স্ট্যাটাস ধরেই শুরু করছেন, আজকেও ফেসবুক থেকে নানান জায়গা থেকে কথা বলছেন, সেগুলো তো মানুষেরই ভিউ, আপনি তো নিজে নাজিল করছেন না কোথাও থেকে। সুতরাং এই যে আরেকটা বিষয়কে হাজির করা, ফেসবুকের সমালোচনার জ্বর উঠলেই আপনি ফেসবুকের সমালোচনার যদি কোনো পার্টিকুলার সুনির্দিষ্ট পয়েন্টে একজন মানুষও যদি গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে সমালোচনা করে, সেটাকে রেসপন্স করা সরকারের উচিত। ফেসবুকে যদি একদম ঝড়ের মতো ভাইরাল না হয়ে যাওয়া কোনো ইস্যু হয়, সেটাকেও উচিত। কতটা করতে পারছে, কতটা করছে, কতটা করছে না, সেটা অন্য বাস্তবতা। সুতরাং ফেসবুকে, টুইটারে কোথাও কিছু ঝড় উঠলো কি না? হ্যাঁ, ফেসবুক টুইটারে মিঠু নিয়ে সারা দুনিয়া ক্যাম্পেইন হয় নাই, সারা দুনিয়ায় ঝড় উঠে নাই, উঠেছে। বা এই জুলাই অভ্যুত্থানের সময় ফেসবুক কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে না? সারা দুনিয়াতে নানান সময় নানান পরিসরে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করেছে। এখন সোশ্যাল মিডিয়ার মতকে যদি কেউ সম্মান করে, এটা যে একটা সিরিয়াস ডিসক্রেডিটের জায়গা হতে পারে, এইটা আমি আসলে বুঝি না। না, যারা সমালোচনা করেছে তারা কিন্তু বলেছে আগে আপনারা একটা সিদ্ধান্ত নেন, ফেসবুকে সমালোচনা হয়, তারপরে সিদ্ধান্তটা পরিবর্তন করেন। শুরুতেই সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা কি? নাকি সরকারের আসলে ওই পরিমাণ, আপনি যেটা বললেন, ওই রকম স্মার্ট মানুষ নাই যে শুরুতেই সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলে? না, আমি এটা বলিনি আপনাকে। আমি আপনাকে বলেছি সরকারের মধ্যে ওই লেভেলে স্মার্ট মানুষ নাই, যে লেভেলে স্মার্ট মানুষ একটা ঘটনা ঘটলে ইমিডিয়েটলি সেটাকে ডাইভার্ট করার জন্য আরো কতগুলো শুরুতেই সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায় ফয়জ আহমদ? শুরুতেই ধরুন সরকার তো শত শত সিদ্ধান্ত নেয়। ধরুন আজকে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার ক্যাবিনেট মিটিংয়ে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে, যে এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলি দলীয়ভাবে হবে না, দলীয় প্রতীকে হবে না। এই সিদ্ধান্তটাকে আপনি ভুল বলবেন? এটা তো একটা সিদ্ধান্ত। আজকে সিদ্ধান্ত নিয়েছে কোনো ব্যক্তি যদি অ্যারেস্ট হয়, তাকে 12 ঘন্টার মধ্যে পুলিশকে অবগত করতে হবে, তার পরিবারকে। এটা কি ভুল বলবেন আপনি? সুতরাং সিদ্ধান্ত বহু হয়, প্রতিদিন হয় না? তো এর মধ্যে সেইটা নিয়েই তো সবচেয়ে বেশি আলোচনা হয় এবং হওয়া উচিত, যেটা ভুল হয়। ঘটনা ঘটেছে ফয়জ আহমদ, সেদিন এর চেয়ে বড় ঘটনা আর ছিল না। তারপর দিন রাষ্ট্রীয় শোক ছিল। তারপর দিন যে পরীক্ষা হবে না বা পরীক্ষা নিতে হবে না, পুরো বাংলাদেশ ট্রমাটাইজড, সেই সিদ্ধান্ত আসলে নিতে রাত 3টা বাজে, মানে সেইটা নিয়ে সমালোচনা হবেই, সেটাই স্বাভাবিক না? আমি আপনাকে তো বলছি, আমি তো অ্যাডমিট করছি, আমি কিন্তু উপেক্ষা করছি না, আমি ডিনাই করছি না কোনো কিছুকে। আমি বলছি যে ক্রিটিসিজম কোনটা নিয়ে হবে, যেটা ভুল হবে সেটা নিয়ে। আমি জানি না, মানে এটা সরকারের এই জায়গাটা অ্যাকসেপ্ট করার মধ্যে কি কোনো অপরাধ আছে যে আমার ভুল করেছি, আমি মানুষ সমালোচনা করছি, অসুবিধা কোথায়? আমি তো বললাম প্রতিদিন। আপনি বলছেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই কেন সঠিক হয় না? যেগুলি সঠিক হয় সেগুলি নিয়ে সমালোচনা হয় না। যেটা ভুল হবে উনি বলবেন, বলছেন, অসুবিধা তো নেই কোথাও। এই না বলাই তো বরঞ্চ অসুবিধা। ভুল হলেও তো একসময় মানুষ চুপ থাকতে আমরা দেখেছি। সেই প্রবণতাটা নিশ্চয়ই আমরা এই সরকারের কাছেও আশা করি না। জি, সরকারের নিষ্পাপ অ্যাটিটিউড নিশ্চয়ই প্রশংসনীয়। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আব্দুন নূর তুষার আছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার মানে আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এই আইনের ফলে স্থানীয় সরকার নির্বাচনে কি প্রভাব পড়বে এবং এটা যে এখন করা হলো, সরকারের একটা ইন্টেনশন অনেকে খেয়াল করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি এই সরকারের আগ্রহ বেশি কিনা, এরকম কোনো আগ্রহের আভাস এটা থেকে পাচ্ছেন কিনা আপনি? বাইরে যারা রাজনৈতিক দল আন্দোলন করছেন বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, তার মধ্যে একটি অংশ মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া দরকার। এইটা আমরা শুনেছি এনসিপির কাছে, তারাও মনে করেন, এবং জামাতে ইসলামও মনে করে যে এটা করা দরকার। যদিও তারা দুই ধরনের যুক্তি দেখায়। আজকে আমি একজন জামাতের নেতার সঙ্গে কথা বলছিলাম অন্য একটি জায়গাতে, তিনি বলছিলেন যে এটা দরকার নির্বাচন কমিশনকে টেস্ট করার জন্য। নির্বাচন কমিশন তো জীবনে কোনোদিন ইলেকশন করে নাই, যারা নতুন নির্বাচন কমিশন, তাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিলে তাদেরকে টেস্ট করা যাবে। আর এনসিপি কেন দাবি করছেন, ওনারা কোনো দাবির ব্যাখ্যা দেন না। আসলে ওনারা যা ইচ্ছা করে চান, এবং ওনারা চাইলে পরে সরাসরি চলে যান দাবি জানাতে, ঘেরাও করেন, এটা করেন, তাদের হাতে সবই আছে। তো তারাও চান যে স্থানীয় সরকার নির্বাচন হোক। আর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে আমি সাধুবাদ জানাই, যে সরকারি বা বেসরকারি কোনো দলের প্রতীক যদি নাও থাকে তাতে কিছু আসে যায় না। স্থানীয় সরকারে স্থানীয় নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জনগণ যাকে চেনেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে ভোট দিবেন। কিন্তু ঝামেলা কোথায় দাঁড়ায়, স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক তুলে দিলে পরে যেটা ঘটে সেটা হচ্ছে বড় দলে একাধিক প্রার্থী গজিয়ে যায়
এবং তারা একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, বড় দলগুলোর হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং ছোট দলের যারা প্রার্থী থাকেন তারা জেতার সম্ভাবনা বেড়ে যায়। কারণ স্বাভাবিকভাবে যদি দলীয় প্রতীক বরাদ্দের কোনো ব্যাপার না থাকে, দলীয় সমর্থন দেওয়ার কোনো ব্যাপার না থাকে, তাহলে একই জায়গাতে বড় দলে কিন্তু একাধিক জনপ্রিয় নেতা থাকেন। এবং দেখা যাবে যে ধরেন আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের 4টা নেতা, বিএনপি যখন ছিল, বিএনপিরও এরকম 4-5টা নেতা, কারণ এগুলো বড় দল, এখানে নেতৃত্বের কোয়ালিটি আলো একাধিক লোক এসে তারা ফাইট করেন। কিন্তু ছোট ছোট দলে এরকম থাকেন না, ফলে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। আমার ধারণা যে স্থানীয় সরকার নির্বাচন করার একটা কারণ হচ্ছে এইটা, তাহলে বড় দলের প্রার্থীদেরকে একটু সংযত করা যাবে বা তাদেরকে একটু কন্ট্রোল করা যাবে এবং স্থানীয় সরকার নিজের লোক বসিয়ে দেওয়া যাবে। এটা বসিয়ে দিলে যেটা হবে, এরপরে যখন নির্বাচন হবে তখন যে লোকাল রাজনৈতিক প্রভাব, সেইখানে স্থানীয় সরকারের লোকজন গিয়ে রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে। আপনি দেখবেন এর আগে আরও প্রশ্ন তারা এনেছিলেন, আরও প্রস্তাব। তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচনের সময় তারা ওই যারা আগে জিতবেন তাদের ভোটে তারা চেয়ারম্যান নির্বাচন করবেন, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো। আগে মেম্বাররা নির্বাচিত হবেন, বিডি মেম্বাররা মিলে ঠিক করবেন চেয়ারম্যান কে হবেন। বহুদিন ধরেই তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ঘাটাঘাটি করছেন, কারণ তাদের ধারণা যে এটার মাধ্যমে বড় দলের রাজনীতিকে ছোট করা যাবে। কিন্তু সমস্যা যেটি ঘটবে সেটি হলো, তারা যখন এইভাবে প্রতীক এইভাবে ছাড়া যে কাউকে যে কোনোভাবে দাঁড়িয়ে যাওয়ার কথা বলবেন, এক এক জায়গাতে স্থানীয় সরকার নির্বাচনের খরচ বাড়বে। প্রথমে তাদেরকে ব্যালট, বড় বড় লম্বা লম্বা ব্যালট ছাপাতে হবে, তারপর এটা গুনতে সময় লাগবে, অর্থ খরচ যেমন বাড়বে, পাশাপাশি সহিংসতার সম্ভাবনাও বাড়বে। এই জন্য বাড়বে যে দেখা যাবে যে যারা ওখানে দাঁড়িয়ে যাবেন তারা নানান ধরনের সহিংসতা করতে শুরু করবেন। এবং তারপরে কি বলা হবে জানেন? তারপরে বলা হবে এত সহিংসতা, নির্বাচনটা করার দরকার নাই, আসলে নির্বাচনের পরিবেশ নাই। স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে তো আমরা বুঝতে পেরেছি এ ওকে পিটায়, ও ওকে পিটায়। এইটা মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। আগে জাতীয় সরকার নির্বাচন করে দেন, তারপরে জাতীয় সরকারের অধীনে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করেন, কোনো অসুবিধা নাই। স্থানীয় সরকার কালকে যে হয়ে যাবে, এই স্থানীয় সরকার চলবে যে, এই চলার জন্য যে বাজেট বরাদ্দ হবে, অন্য অনেক কিছু হবে, সেই সব কিছু কি তারা ব্যবস্থা করতে পেরেছেন? এইগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। আপনি দেখবেন যে বারবার শুধু নির্বাচনের পদ্ধতি এবং বারবার শুধু নির্বাচন কবে হবে, বারবার লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা, এইগুলি নিয়ে কথাবার্তা হচ্ছে। যে নির্বাচন কমিশন নিজেরা বানিয়েছেন, সেই নির্বাচন কমিশনের নাকি অভিজ্ঞতা নাই, সেই নির্বাচন কমিশন নাকি কালকে সরিয়ে দেওয়া উচিত, এই নির্বাচন কমিশন নাকি নীতি অনুযায়ী চলছে না, এনসিপি গিয়ে বলেছে। তো এইগুলা কেন বলা হচ্ছে? তাদেরকে একটা নির্বাচন করতে দেন না। ঢাকা উত্তরের মেয়রটা নির্বাচন করিয়ে দিতেন, উত্তরের মেয়রকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না। এই যে মাইলস্টোনের এই ঘটনার পরে, এটা ওনার এলাকা না, ওনার একবার যাওয়া উচিত ছিল না? ওইখানে অ্যাম্বুলেন্স যায় নাকি, ওখানে রাস্তাঘাট ভালো আছে কিনা, কিংবা কিছু না হোক, উনি ওই জায়গাটাতে একবার তদারক করে আসতে পারেন। আপনারা কেউ তার চেহারা দেখেছেন কোথাও? কারণ এটা তদবিরের মেয়র, তদবিরের মেয়র দিয়ে হয় না, নির্বাচনের মেয়র হতে হয়। যদি ভুয়া নির্বাচন হয় তারপরও তার একটা দায়িত্ব থাকে যে নির্বাচনে জিতেছে এটা প্রমাণ করার। কিন্তু যে নির্বাচনে জিতে নাই, তদবিরের মেয়র হচ্ছে, তার তো কোথাও যেতে হয় না। সে ওই যে বাংলাদেশ ব্যাংকে বসে বসে এরকম নির্দেশ আদেশ লেখে, গরুর হাট ইজারা দেয়, গরুর হাট বিক্রি করে, এগুলো করে। ডাক্তার শাখাওয়াত হোসেন শায়ন্ত, প্রতীক না থাকায় বিএনপি কি আসলে স্থানীয় সরকার নির্বাচন হলে বিপদে পড়বে কিনা? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান পরিস্থিতি থেকে উত্তরণের এখন একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচন। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো বৃদ্ধি পাবে। চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতির নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে কয়েকটি দল। কেউ বলছে নির্বাচনে উপযুক্ত পরিবেশ নেই, কেউ বলছে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। আর এখন পরিস্থিতিটা কি এইরকম যে নির্বাচন হলেও বিপদ, না হলেও বিপদ, সব কিছুতেই বিপদ? আসলে যারা নির্বাচন না হওয়ার জন্য নানান রকমের উপাদান খুঁজছে, তারা এটা দর কষাকষিতে নিজেদের বাজার দর বাড়ানোর একটা কৌশল ছাড়া আর কিছুই না। নির্বাচন ঠিক সময়েই হবে, ফেব্রুয়ারিতেই হবে, হতে হবে, না হয়ে উপায় নেই। এই কথাটা আমি খুব কমনলি বলি। এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অর্থনীতি ভালো বোঝেন, অর্থনীতির মানুষ, ফলে তিনি জানেন দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে। তিনি সামাজিক ব্যবসা করেন, ফলে সমাজটাও খানিকটা বোঝেন, ফলে জানেন সমাজের মানুষ কি চায়। এই দুইটা জিনিস তাকে কোনোভাবেই নির্বাচন না করার দিকে নিয়ে যাবে না, এবং নির্বাচন না করলে তার এই বয়সে যে অপদস্থ হয়ে এখান থেকে বিদায় নেওয়ার আশঙ্কা তৈরি হবে, সেটি ওই বয়সে তিনি নেবেন, এটা আমি বিশ্বাস করি না। ফলে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং তাদের নিজেদের স্বার্থে অবশ্যই যথাসময়ে নির্বাচন দিবেন। ছোট যেই দলগুলা বা মধ্যম যেই দলগুলা যারা নির্বাচনের বিপক্ষে এই সব উপাদান তৈরি করছে, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বড় দলের কাছে দর কষাকষিতে নিজেদেরকে একটা ভালো জায়গায় উপস্থাপন করবার জন্য কৌশল হিসেবে নিতে পারে, অথবা তারা আরেকটু পিছিয়ে নিয়ে নিজেদেরকে আরেকটু শক্তপোক্ত করার সময় চাইছে হয়তো। আর স্থানীয় সরকার নির্বাচন যেটা, সেটা
অনেকে মনে করে যে দলীয় সরকার আসলে যারা নির্বাচিত হবে তাদের একটা প্রভাব কাজ করতে পারে, সুতরাং তার আগেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তারা কিছু বেশি আসনে জয়লাভ করতে পারবে, এই আকাঙ্ক্ষা কারো কারো মনে থাকতে পারে। তবে মার্কা বাদ দেওয়ার যে বিষয়টা, এইখানে আমি তুষার ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করি। আমি শুরুতে যখন প্রথম দলীয় মার্কা দেয়া হয় তখনই এর বিরোধিতা করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। কারণ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে স্কুলের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অরাজনৈতিক মুরব্বী তাদের নির্বাচন করার একটা প্রবণতা আমরা দেখতাম, এবং এর মধ্য দিয়ে কিছু ভালো লোক ওইভাবে বেরিয়ে আসতো যারা লোকালি গ্রহণযোগ্য কিন্তু দলীয় রাজনীতিতে অর্থভাবে সম্পৃক্ত নয়। তা এই দলীয় মার্কা দিয়ে তাদের পথ একদম বন্ধ করা হয়েছে, ফলে সব দলীয় সিল মারা লোকদের হাতে স্থানীয় সরকার ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। তাতে গুন্ডাপান্ডার সংখ্যা বেড়েছে, লুটপাট বেড়েছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে সহিংসতার প্রশ্ন দলীয় মার্কা দিয়ে নির্ধারণ হয় না। আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক যে ইলেকশনে প্রথমবারের মতো দেয়, এবং সেইবার যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হয় সেটা বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে বেশি সহিংস নির্বাচন ছিল। 116 জন মানুষ মারা গিয়েছিল ওই নির্বাচনে এই প্রতীকের মাধ্যমে। সুতরাং প্রতীক না থাকাটা ভালো, কিন্তু ব্যয় যাতে কমানো যায় সেদিকে মনোযোগ দেওয়া, স্বচ্ছতা রাখা। আর প্রার্থী নির্বাচনে দলগুলো সতর্ক হবে, কারণ তাদেরকে তখন প্রতিযোগিতায় পড়তে হবে যে নির্দলীয় গ্রহণযোগ্য লোকটা যদি প্রার্থী হয় সে বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। ফলে দলগুলোর যাচাই বাছাই প্রক্রিয়া আরও সুন্দর হবে আমার ধারণা। ফলে প্রতীক বরাদ্দ দিয়ে স্থানীয় সরকারকে আরও সহিংস, একপেশে এবং দলীয় গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছিল। সেটা আমি ব্যক্তিগতভাবে সেটা কখনোই সাপোর্ট করিনি, এখনও করছি না, ভবিষ্যতেও করব না, কারণ এর ভালো ফল আমরা পাইনি। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের মতো একটা বড় যজ্ঞ হাতে নেওয়ার অর্থ হইল জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বাধ্য করা। এবং সেই ক্ষেত্রে মাঠের রাজনীতিতে জামায়াত ইসলাম স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, এনসিপি আগে চায়, আরও দু একটা দলও এরকম সুর মিলিয়েছে কিন্তু থাকেনি। আর তাদের সঙ্গে যদি সরকারের ইন্টেনশন যদি এরকম হয় যে তারাও এই যে এইসব সামনে এনে এটা করতে চায়, যখন সিনক্রোনাইজ হয়ে যাবে তখন অনেকের জন্য আবার ওই সংকটটাও সামনে প্রতিভাত হবে যে এই সরকার তাহলে জামায়াত ইসলাম বা এনসিপির চাওয়াকে বেশি মূল্য দিচ্ছে কিনা। দেখুন আজকে আপনার খায়রুল হক সাবেক বিচারপতি তিনি গ্রেপ্তার হলেন, যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদ আনতে সাহায্য করেছেন, এবং এত বছর যে গুম খুন হত্যা হামলা মামলা যা কিছু হয়েছে, সর্বশেষ গণহত্যা হয়েছে, তার সকল দায় তার উপর গিয়ে বর্তায়, কারণ ওই লোকটা রায় দিয়ে এই কারবারটা করেছেন। সেই তার আগে আওয়ামী লীগ প্লট তৈরি করেছিল কিভাবে, তারা প্রথমে একটা কমিশন করেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। যেই দিন কমিশন করে তারা 2010 সালে, ঠিক তার পরের দিনই বিএনপি প্রেস কনফারেন্স করে বলেছিল সরকারের কমিশন করার পেছনে একটা বদ উদ্দেশ্য আছে, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায়। এখন যে সিদ্ধান্ত নিচ্ছে এবং এইটার সঙ্গে কোনোভাবে আগে স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র তৈরি হলে তাহলে এই সরকারের জন্য সেটা একটা বাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো এটা মানবে না। এটাকে কেন্দ্র করে যে ক্যাওয়াস তৈরি হবে সেটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব না। যারা মাইলস্টোনের মতো একটা জিনিস ম্যানেজ করতে পারে না, তারা বাংলাদেশ ব্যাংকের এই যেটা আপনি উদাহরণ দিলেন এরকম অসংখ্য ছোটোখাটো জিনিস ম্যানেজ করতে পারে না। ওনারা ফাইলও আর কি খুব ভালো, খুব পণ্ডিত লোক, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, মানবাধিকারের কাজের ক্ষেত্রে ভালো, পরিবেশের জলবায়ুর ক্ষেত্রে কাজে ভালো, অর্থনীতি ম্যানেজমেন্টে কেউ কেউ ভালো করেছেন, কিন্তু রাজনীতি একটা ভিন্ন জিনিস। এইসব জিনিসের সঙ্গে রাজনীতির যে সমন্বয় দরকার সেই জিনিসের অভিজ্ঞতা ওনাদের নাই। ফলে এইরকম স্থানীয় সরকারের মতো এরকম মহাযজ্ঞে হাত দেওয়ার অর্থ হচ্ছে আত্মহত্যা করা। জি ফয়েজ আহমদ, কোনোভাবে কি সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, জাতীয় নির্বাচন পরে করতে চায়, এই ধরনের কোনো প্ল্যান সরকারের মধ্যে আপনি সরকারে কাজ করে আজ করতে পারেন কিনা? নাম্বার 1। নাম্বার 2, সরকারি চাকরি আইন 2018 এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। বাসুসের প্রতিবেদন থেকে আমরা যেটা জানতে পেরেছি, সংশোধিত অধ্যাদেশের 37 এর গতে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করলে সেটি সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ এবং এজন্য উপধারা 2 এ বর্ণিত যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন। সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকেন এবং অন্যদেরকেও কাজ থেকে বিরত থাকার জন্য চাপ দেন। অধ্যাদেশে সরাসরি আন্দোলনের কথা না বলা হলেও যেভাবে ইঙ্গিত করা হয়েছে সেটা কেউ ধারণা করছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর আন্দোলন করতে পারবে না।
সরকারি কর্মচারীরা তাদের অধিকার সুযোগ সুবিধা দাবি তাহলে আসলে কিভাবে তুলবে? তাদের অন্যায্য আন্দোলন ঠেকাতে এটা করা হলো, নাকি তাদের অধিকার কথা বলার পথটাও বন্ধ করে দেওয়া হলো? দুটো প্রশ্ন। জি, ধন্যবাদ। আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন সরকার করতে চায় কিনা এই প্রশ্নটা আমাকে আগে করতেন, তাহলে ওনাদের এতগুলি কথা বলা লাগতো না। দেখুন, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার এই বিষয়ে যে রিকমেন্ডেশনগুলি এসেছে, সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে হওয়া। সবগুলি রাজনৈতিক দলের পক্ষে মত দিয়েছে। বিএনপির অঙ্গীকারই ছিল এটা। বিএনপির ইভেন 31 দফায় সম্ভবত 31 দফায় অঙ্গীকার করেছে। আর শান্ত ভাই যেটা বলেছে যে দলীয় প্রতীকী নির্বাচন হলে কি হয়, 2016 সালে সম্ভবত এই নির্বাচনটি হয়েছিল। স্থানীয় সরকারের এই 4টি বডিতে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই 4টি বডিতে সংশোধন এনে শেখ হাসিনা এটাকে ইন্ট্রোডিউস করেছে যে দলীয় প্রতীকী নির্বাচন হবে। সবচেয়ে ভয়াবহতম অভিজ্ঞতা গেছে মানুষের নির্বাচনের সেগুলির মধ্য দিয়ে, এবং নির্বাচনে স্থানীয় মানুষের যে সম্পৃক্ত হওয়ার যে প্রবণতা, সেটা জাস্ট মরে গেছে বাংলাদেশ থেকে। তাহলে আপনি খেয়াল করুন, সে সময় এটা খুব ইন্টারেস্টিং, এটা জেনে রাখা দরকার। সে সময় জেলা পরিষদ নির্বাচনটি কিন্তু দলীয় প্রতীকে হয়নি। এর একটা সুনির্দিষ্ট কারণ ছিল। স্থানীয় সরকার নির্বাচনের অন্যান্য বডিগুলিতে, উপজেলায়, সব জায়গায় দলীয় প্রতীকে হচ্ছে। অর্থাৎ ধরুন নৌকা প্রতীক, নৌকা প্রতীক নিয়ে একটা উপজেলায় বা ইউনিয়নে অনেকজন লোক নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী, জেলা পরিষদ কিন্তু একজন। তখন এমপিরা বাধা দিয়েছিল, কারণ এক একটা আসনে দেখা যায় 4 জন এমপি আছেন, 4 জন পুরো জেলার ভাগ করে 4টা নৌকার মালিক। আর জেলা পরিষদে যিনি হবেন তিনি বলবেন যে আমি একলা পুরো জেলা। সুতরাং তারাই ভয় পেয়ে গিয়ে সেটা আটকে দিয়েছে। সো ওই বাস্তবতায় শুধুমাত্র আমাদের নির্বাচন ব্যবস্থাকে টোটালি একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত হত্যার যে পরিকল্পনা, সেটা ছিল এইটা, সেটা থেকে বাংলাদেশ বের হয়েছে। আর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের কোনো এটা ধরুন এই গত 2-3 দিনেও সরকার কয়েকটি বিএনপি, জামাত সহ প্রায় 18টি রাজনৈতিক দলের সঙ্গে, 18 বা তার বেশি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সেখানেও কিন্তু এই সবগুলি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যখন আলোচনা হয়, তখন আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানান আলোচনা হয়েছে। যেই ভাই একটা কথা বলছিলেন যে মাঠের রাজনীতিতে, ময়দানে যেই কথাগুলি পলিটিশিয়ানরা বলছেন, বিভিন্ন পদ্ধতি, নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের কথা বলছেন, বা বিভিন্ন ফোরামের নির্বাচন আগে চাচ্ছেন, এরকম এই আলাপটা এখানে হয়নি। তার মানে সরকারের মাথায় জাতীয় নির্বাচনটাই আছে। এক্স্যাক্টলি। এখন এই প্রশ্নটা আপনি আরো হতে থাকবে। সরকার সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা, বিশেষ করে হোম মিনিস্ট্রি সম্পৃক্ত যারা, তাদেরকে নির্দেশনা দিয়েছে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার জন্য। তারপরেও এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এই প্রশ্নটা হচ্ছে, এটা আমাদের দেশের রাজনৈতিক কালচার, এটা হবে। আর আপনি সরকারি চাকরি আইন, ভাই খুব ভালো বলতে পারবেন, সরকারি চাকরিতে জয়েন করার সময় এই আন্ডারটেকিং দিয়েই জয়েন করতে হয় যে আমি কোনো আন্দোলন করব না। আন্দোলন করার সুযোগ নেই। আপনার কোনো ন্যায্য দাবি দেওয়া থাকলে আপনি লিখবেন সরকারকে, আর যদি না পোষায়, আপনার এই শোতে দাঁড়িয়ে একদিন আমি বলেছিলাম, আমার যদি না পোষায় আমি চাকরি ছেড়ে দিই। সুতরাং আপনি নিজে যদি একটি অপরাধে আইন ভঙ্গ করেন, আপনি যে আন্ডারটেকিং দিয়ে এসেছেন এই চাকরির জন্য, সেটা যদি করেন, আপনি আরেকজনকে বাধা দিচ্ছেন। সাম্প্রতিক সময় এটা দেখা গেছে, যারা অফিসে কাজ করছিল তাদেরকে ধরে নিয়ে গেছে, আন্দোলন করতে হবে। সুতরাং সেজন্য আপনি উত্তর পরিষ্কার। ফয়েজ আহমদ, 1 আগস্ট থেকে 35% বাড়তি ট্যারিফ দিতে হবে, সেটার কি হলো? দর কষাকষি কত দূর? শুনলাম যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি করবে বাংলাদেশ। গম কিনে আসলে তাদের মন ভরবে কিনা, বা অনলাইনে মিটিং করে আসলে আমরা কোনো কিছু আদায় করতে পারবো কিনা? দেখুন, অপেক্ষা করুন। 1 আগস্ট তো আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে, বেশি দিন সময় নেই, যতটুকু আছে এই সময়টুকু আমাদের হাতেই আছে। সেই সময় আলোচনাটা হোক, দেখা যাক। জি, আব্দুন নূর তুষার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেই জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিস্টের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো, কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে। আগের সরকারও নানা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলতো আর কি। সরকারের কাজ কি আসলে ষড়যন্ত্র তত্ত্বের কথা সামনে এনে জনগণকে ভয় দেখানো, নাকি ষড়যন্ত্র থেকে জনগণকে রক্ষা করা? সরকারের কাজ অবশ্যই ষড়যন্ত্র থেকে জনগণকে রক্ষা করা। ষড়যন্ত্রকারী যদি কেউ থাকেন, তাহলে সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মানুষের কাছে সেটা তুলে ধরা, এবং যদি বিচারযোগ্য হয় তাহলে বিচার করা। এখন কোনটা ষড়যন্ত্র আর কোনটা সংগ্রাম, এটা তো নির্ধারিত হচ্ছে বিজয়ের পরে। বিজয়ের আগে তো ষড়যন্ত্র সংগ্রাম থাকে না, বিজয়ের পরে ষড়যন্ত্র সংগ্রাম হয়ে যায়। কারণ আগের সরকারের কাছে কিন্তু এই আন্দোলন হচ্ছে ষড়যন্ত্র, আর এই সরকারের কাছে হচ্ছে আগের সরকার ষড়যন্ত্র। ফলে ষড়যন্ত্র শব্দটা আমার মনে হয়
আরেকবার চিন্তা করে বলা উচিত। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্য আর রাজনৈতিক ঐক্য এক জিনিস না। ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য হচ্ছে একটি দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতির ঐক্য, কিন্তু এর মানে এই না যে গোটা জাতি একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে। এখানে আলাদা আলাদা রাজনৈতিক মত আছে এবং সেই রাজনৈতিক মতের ভিত্তিতে এক ধরনের অনৈক্য আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কমিউনিস্ট পার্টি আর বিএনপির ইশতেহার নিশ্চয় একই রকম হবে না, আর জামাতে ইসলাম আর বিএনপির ইশতেহারও নিশ্চয় একই রকম হবে না, দুইটা আলাদা আলাদা হবে। এবং সেই যে অনৈক্য, এই অনৈক্যই হচ্ছে দলীয় আইডেন্টিটি, তাদের দলের স্বাতন্ত্র, এবং ওই জায়গাতে কিন্তু এই অনৈক্য থাকবেই। পরাজিত ফ্যাসিস্টদের চলে যাওয়া এবং এই সংক্রান্ত যে বিপ্লব এবং আন্দোলন অথবা অভ্যুত্থান যেটাই বলেন না কেন, সেইটাকে উদযাপন করা বা সেই স্মৃতিকে মনে করা, এই পুরো প্রক্রিয়াটি অনেক বেশি সফল হতো যদি আমরা দেখতাম যে তারা এইখানেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার কি মনে আছে 18 তারিখে প্রতীকী ইন্টারনেট বন্ধ থাকবে, এই ঘোষণা তারা দিয়ে কিছুক্ষণ পর আবার ফেরত নিয়ে নিয়েছেন। এই ঘটনা তো সব জায়গায় ঘটছে। ওনারা এইটাও ঠিকমতো পরিকল্পনা করতে পারেন নাই শুরুতে যে কিভাবে এই জুলাই এবং আগস্ট মাসটা তারা প্রকৃত অর্থে মানুষের মধ্যে সেই আবেগ, সেই স্মৃতি এবং সেই ঐক্যকে জাগিয়ে তোলার জন্য ব্যয় করবেন। এবং তাদের যে পরিকল্পনার অভাব রয়েছে সেটা কিন্তু তার প্রতিটা কাজে, প্রতিটা পদে পদে এটা দৃশ্যমান। এই ঘটনাটি কি শুধু ঢাকার ঘটনা? এই ঘটনাটি কি শুধু ঢাকাতেই ঘটেছে? এই উদযাপনের অধিকাংশ অংশ কিন্তু রাজধানী এবং বৃহৎ শহরগুলিকে ঘিরে। তাহলে গোটা দেশ যে আন্দোলনে অংশ নিয়েছে, শুধু ঢাকা এবং চট্টগ্রাম এবং কয়েকটি শহরে কেন এটি কি শুধুমাত্রই ছাত্রদের আন্দোলন ছিল? আবার যদি ছাত্রদেরই থাকে তাহলে এটা কি শুধুমাত্র এনসিপিতে যে ছাত্ররা আছেন তাদের আন্দোলন ছিল? এইটাও তো চিন্তা করতে হবে। আপনি যখন এটা এইভাবে বলছেন যে আমরা সকলে মিলে এই বিষয়টিকে 1 বছর পরে এসে স্মরণ করে অতীতের কথা চিন্তা করে আমরা আবার একটা ঐক্য তৈরি করব, সেই ঐক্য তৈরি করার জন্য কি তারা সবাইকে ডেকেছেন, নাকি বারবারই তারা 3টা বা 4টা দলকে ডাকেন? এই আন্দোলনে কি কোনো কমিউনিস্ট পার্টির কোনো লোক ছিল না? এই আন্দোলন তো বিপদে পড়লে ডাকে শুধু। হ্যাঁ, বিপদে পড়লে ডাকে। সায়ন্ত হাসছে, সায়ন্ত আমার দাঁতের চিকিৎসক, ওর সামনে হাসার আগে আমি চিন্তা করি নেই যে আসলে ও আমার দাঁত দেখছে। তো যে বিষয়টি আছে, আমি হাসছি আসলে শুধু এই ঘটনাটার প্রেক্ষিতে যে দেখেন 1 মিনিট ইন্টারনেট বন্ধ থাকবে এই কথা বলে দেওয়ার পর যখন সমালোচনা হলো, তারা বলে যে না না ইন্টারনেট বন্ধ থাকবে না, অন্য সিদ্ধান্ত দিল। তো এই যে পুরো ঘটনাটা, এখানে কিন্তু সবাইকেই ডেকে তাহলে আলোচনা করা উচিত ছিল। সেই ডাক কি দেয়া হয়েছিল? কিভাবে এটা উদযাপিত হবে বা কিভাবে এটাকে স্মরণ করা হবে, এইটার ব্যাপারে কি কোনো আলোচনা করা হয়েছিল? ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরিতে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। 4টি দল একে অপরের প্রতি হিংসাত্মক বক্তব্য চলতে থাকলে ভালো নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও ভালো নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টাকে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সরকারের কোন কাজগুলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে বিভেদ তৈরি করছে বলে আপনার চোখে এমন কিছু পড়ছে কিনা যে সরকার চাইছে দলগুলি আলাদা হয়ে যাক? সরকার চাইছে কিনা জানি না, তবে গতকালই একটি পত্রিকার রাউন্ড টেবিল ডিসকাশনে দেশের খুবই রিনাউন একজন লোক বলছেন সরকারের ভেতরে সরকার আছে। তার মানে সরকারের ভেতরে যদি সরকার থাকে, সেই সরকার যদি বিভেদ তৈরি করতে চায়, সেই সন্দেহ তো এখন সেই পত্রিকার আলোচনা থেকে গুণীজনদের মুখ থেকেই বের হয়ে আসছে। সত্য মিথ্যা তারা বুঝতে পারবেন। তবে সরকারের বিভেদ তৈরির ইন্টেনশন নিয়ে প্রত্যক্ষভাবে বিভেদ তৈরি করেছেন কিনা সেটা বলতে পারবো না। তবে যে বিভেদ তৈরি হয়েছে, এই বিভেদ ঠেকানোর জন্য তাদের যে অভিভাবক সুলভ আচরণটা দরকার ছিল, ভূমিকা দরকার ছিল, সেটা এই সরকার নেয়নি। এই সরকার যখন কোনো ক্রাইসিসে পড়ে, চট্টগ্রামে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো শুরু হয়ে গেল, তখন সবাইকে দরকার, তখন ডান বাম ধর্মীয়পন্থী হুজুর সবাই পাশে দাঁড়িয়ে ছবি ফটো সেশন করা দরকার, আহ্বান জানানো দরকার, সবাই নেমে পড়লো, ডেকে। এইরকম যখন কোনো ক্রাইসিসে পড়ে তখন কেবলমাত্র তাদেরকে ডাকেন এবং একটা ফটো সেশন করেন বা কিছু কথা বলেন। কিন্তু এদের মধ্যে যে বিভেদটা তৈরি হচ্ছে এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে অক্ষুণ্ণ রেখে কিভাবে করলে একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবে, সেই বিষয়ে এদের এই বিভেদ দূর করবার জন্য সরকার কোনো ভূমিকা নেয়নি। প্রধান উপদেষ্টা অনেক ক্ষেত্রেই অনেক ইস্যুতেই যখন দেখেন যে কোনো ইস্যুতে এই দলগুলোর মধ্যে খুব মুখোমুখি বিভেদের দিকে যাচ্ছে, তখন যদি ডেকে কথা বলেন যে আপনারা এরকম করলে আমি চালাবো কি করে, বা আপনারা এইখানে একটা বলেন বাইরে আর একটা বলেন, আপনারা এগুলো একটু
সেই অভিমান করাটাও তো রাষ্ট্র পরিচালিত অভিমানের কাজ। সেই অভিমান করে তার ওই নিয়োগদাতাদের কাছে তিনি বলেছিলেন যে তোমরা আমাকে কি নিয়োগ দিলে, আমি তো চলে যাব, এরকম করলে এটা নিয়োগদাতার কাছে অভিমান শেষ করতে হবে। জি ফয়েজ আহমদ, সচিবালয়ে 22শে জুলাই যে শিক্ষার্থীরা গেট ভেঙে ঢুকলো তারা কি আসলে মব না প্রেশার গ্রুপ? আপনারা তো মবকে আদর করে নাম দিয়েছিলেন প্রেশার গ্রুপ, আপনারা যে বললেন প্রেশার গ্রুপ, তো প্রেশার গ্রুপকে লাঠি পেটা কেন করলেন? প্রেশার কি বেশি ছিল? কোনটা? সচিবালয়ে 22শে জুলাই যে শিক্ষার্থীরা গেট ভেঙে ঢুকে পড়লো, ছিল তারা শিক্ষার্থী ছিল বা আন্দোলনকারী ছিল? আমি বলছি না, আমাকে প্রশ্ন করছেন, আমার উত্তরের আগে আপনি জাজমেন্টের জায়গায় গেছেন। ওকে, বুঝতে পেরেছি। মুশকিলটা হলো আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন এবং আমার উত্তরের আগে আপনি একটা জাজমেন্ট দিয়ে শুরু করেছেন, যেটা প্রেশার। অপরাধী পরিষ্কার। আপনি অনেক বড় বড় অপরাধকেও মব বলে টোটাল অপরাধকে ছোট করার চেষ্টা হয়। সরকার শুরু থেকেই এই জায়গাটাই বারবার অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে আমরা সবাই কি কারণে খুব সাদরে গ্রহণ করেছি আমরা জানি না। আপনি মব কিভাবে সৃষ্টি হয়? ধরুন রাস্তায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলো, সেখানে হুট করে একজন মানুষ আরেকজন মানুষকে চেনে না, তারা জড়ো হয়ে যাচ্ছে, সেটাকে আপনি মব বলতে পারেন। যে মানুষগুলি প্রত্যেকে চেনে, অর্গানাইজড, তারা এসে একটা অপরাধ ঘটাচ্ছে, তাদেরকে আপনারা পরিষ্কার অপরাধী না বলে আপনারা মব বলে তাদের অপরাধটাকে ছোট করে দিচ্ছেন। প্রেশার গ্রুপ আর মবের পার্থক্য করব এখন আপনি যেখানে একটা পরিষ্কার একটা মানুষের মানে কৃতকর্মের জন্য তার উপরে একটা ঘটনা, তাকে ঘেরাও করা, তাকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনা, সেটাকে আপনি ধরেন মব বলছেন। সেই জায়গায় বলছে এই মানুষের সুনির্দিষ্ট ক্ষোভ আছে, সেই জায়গা থেকে তাকে প্রেশার গ্রুপ বলা। এখন আপনাকে এটা মবের একটা সিনোনিম দাঁড় করিয়েছেন প্রেশার গ্রুপ বলা। মব তো একটা অপরাধ। মবের ক্ষেত্রে আপনি তো না, মবের ক্ষেত্রে বলছেন সেই তৈরি করেছে না সরকার তৈরি করেছে মবের সিনোনিম প্রেশার গ্রুপ? না, আমি তো সেটা বলছি, বারবার আপনাকে বলছি, সরকার যে প্রেশার গ্রুপকে ব্যাখ্যা দিয়েছে, আপনি মবকে যদি একটা প্রেশার গ্রুপকে বা একটা মানুষের সংক্ষুব্ধ অবস্থান রয়েছে সেটাকে যদি মব বলে চালাতে চান, সেটাকে সরকার প্রেশার গ্রুপ বলেছে। আপনি এখন সবগুলি অপরাধকে প্রেশার গ্রুপ দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইটা নিয়ে মনে হয় আরেকটু আলোচনা হতে পারত, কিন্তু আজকে আসলে সময় নেই, দৃষ্টিভঙ্গির ব্যাপার। ডাক্তার সায়ন্ত বললেন রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী রোববার রাত 9টায় দেখা হবে।